একটি অপতথ্য বা তথ্যের বিকৃতি গোটা দেশকে অস্থিতিশীল করে ফেলতে পারে। দর্শক, মানুষে মানুষে তৈরি করতে পারে বিভেদ। সেই বিভেদ তো কখনোই কাম্য নয়। তাই প্রতিটি অপতথ্যের বিপরীতে প্রয়োজন সঠিক তথ্য তুলে ধরা, এবং সেই কাজটি করতে এসেছি। আপনাদের সঙ্গে আছে রাকিব হাসান, এবং আমন্ত্রণ জানাচ্ছি রিউমার চেক নিয়ে ৭১-এর নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। এবং বলে রাখি, আজও আমাদের সঙ্গে অতিথি আছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসুর। আমরা আমাদের অতিথিদের সঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা প্রতিবেদন দেখে নেব, যাতে বোঝা যায় কী ধরনের অপতথ্যগুলো আসলে ছড়াচ্ছে। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ নাকি বলেছেন শেখ হাসিনা একজন ডায়নামিক লিডার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট ছড়িয়ে পড়েছে। পরে সিএ প্রেস উইং ফ্যাক্টস নিশ্চিত করে এই তথ্যটি মিথ্যা। এমন মন্তব্য তিনি করেননি। ওদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে নাকি ৩ বস্তা টাকা পাওয়া গেছে, যে টাকা আবার এনসিপির প্রচারণায় খরচের জন্য রাখা হয়েছিল। এমন দাবিতে সার্জিস আলমের ছবিযুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর জানা গেল এটাও মিথ্যা তথ্য, এমন কিছুই ঘটেনি। এছাড়াও মধ্যরাতে প্রায় 7টি গণমাধ্যমের ভুয়া অ্যাকাউন্ট থেকে গুজব ছড়ানো হলো প্রধান উপদেষ্টা নাকি পদত্যাগ করেছেন। দর্শক, সংবেদনশীল এমন 4টি অপতথ্যের ফ্যাক্ট চেক এখন আমার হাতে। শুরুতে চলুন সেটা দেখে নিই, তারপর আলাপে যাব। ফেসবুক, ইউটিউব সহ প্রায় সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে একটি পোস্ট বিভিন্নভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে দাবি করা হয়েছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডক্টর মাহাথির মোহাম্মদ নাকি বলেছেন শেখ হাসিনা একজন ডায়নামিক লিডার। পদ্মা সেতু এবং মেট্রো রেলের মতন মেগা প্রকল্পগুলি তার শক্তিশালী নেতৃত্বের প্রমাণ। তবে এই দাবিটি যে সম্পূর্ণ মিথ্যা, সেটা নিশ্চিত করে প্রধান উপদেষ্টার কার্যালয়ের ফ্যাক্ট চেকিং প্ল্যাটফর্ম সিএ প্রেস উইং ফ্যাক্টস। সাক্ষাৎকারে কোথাও মাহাথির শেখ হাসিনাকে গতিশীল নেতা হিসেবে উল্লেখ করেননি। মূলত আওয়ামী লীগ পন্থী প্রচারণা নেটওয়ার্কগুলোর সাথে যুক্ত কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে এই মিথ্যা দাবিগুলো করা হয়েছে বলে জানায় সিএ প্রেস উইং ফ্যাক্টস। ওদিকে জাতীয় নাগরিক পার্টির নেতা সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে নাকি ৩ বস্তা টাকা পাওয়া গেছে, যা এনসিপির প্রচারণার খরচের জন্য রাখা হয়েছিল। এমন দাবিতে সার্জিস আলমের ছবিযুক্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার টিম নিশ্চিত করে প্রচারিত ভিডিওটি সার্জিস আলমের বন্ধুর বাসা থেকে ৩ বস্তা টাকা উদ্ধারের ঘটনার নয়, বরং এটি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে মাদক বিক্রির টাকাসহ এক ব্যক্তিকে গ্রেফতারের ঘটনার ভিডিও। এসবের মাঝে কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হচ্ছে, যেখানে দাবি করা হয়েছে যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নাকি বলেছেন আসন্ন 13তম জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির অধীনে অনুষ্ঠিত হবে। তবে সিএ প্রেস উইং ফ্যাক্টস নিশ্চিত করে দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এমন কোনো বিবৃতি দেওয়া হয়নি। ভুল তথ্য ছড়ানোর জন্য তার নাম ব্যবহার করা হচ্ছে। এখানেই শেষ নয়, অন্তত 7টি মূলধারার গণমাধ্যমের নামে খোলা ভুয়া ফেসবুক গ্রুপ থেকে একটি পোস্ট ছড়িয়েছে, যেখানে দাবি করা হয়েছে হঠাৎ পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে ফ্যাক্ট চেক করে নিশ্চিত হওয়া গেল দাবিটি মিথ্যা। কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভুয়া এই দাবিটি প্রচার করা হয়েছে। দর্শক, আজ ফ্যাক্ট চেক বিশ্লেষণ করে দেখা গেল জাতীয় ইস্যুর সাথে পাল্লা দিয়ে গুজব ছড়িয়েছে। সামাজিক ও রাজনৈতিক ইস্যুতেও সর্বোচ্চ ব্যবহার হয়েছে এআই প্রযুক্তি। নানা উৎস থেকে তথ্য চুরি করে তার সাথে অপতথ্য মেশানো হচ্ছে, এরপর ছড়িয়ে দেওয়া হচ্ছে সবকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে। রাকিব হাসান, ৭১। আমরা মোটামুটিভাবে একটা ধারণা পেয়ে গেলাম যে কী ধরনের অপতথ্যগুলো ছড়াচ্ছে, এবং এগুলো আসলে যেভাবে ফ্যাক্ট চেকগুলো করা হচ্ছে সেটা রীতিমতো একটা যুদ্ধ, সাইবার ওয়ার্ল্ডের যুদ্ধ। আমরা আলাপ করতে চাই, আমাদের সঙ্গে আছেন বিডি জবসের প্রতিষ্ঠাতা ফাহিম মাসুর। যারা ফাহিম মাসুর, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদেরকে সময়টা দিয়েছেন। কারণ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটা একটা বৈশ্বিক সমস্যা। আমরা প্রায় সব দেশই আসলে গুজব ছড়াতে দেখেছি, ছড়তে দেখছি, এবং সেগুলো ফ্যাক্ট চেকও হতে দেখছি। মুশকিল হচ্ছে উন্নত দেশগুলো তো নিজেদের মতো করে একটা না একটা সমাধান খুঁজে নিচ্ছে। আমরা আসলে কতদূর এগোতে পারছি? কারণ ভোগান্তির কোনো শেষ নেই, কোনো কিছু বাদ নেই, সব জায়গায় আসলে অপতথ্যগুলো ছড়াচ্ছে। কি বলবেন? জি দেখুন, আসলে প্রতিদিনই কিন্তু বিভিন্ন ধরনের গুজব ছড়াচ্ছে বা বিভিন্ন ধরনের অপপ্রচার হচ্ছে। আমাদের আসলে একটা খুব ট্রানজিশনাল সময় দিয়ে যাচ্ছে। অফকোর্স আমাদের রাজনীতি একটা ট্রানজিশনাল সময় দিয়ে যাচ্ছে, আবার আমাদের টেকনোলজিক্যাল সাইডেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তিত পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমরা একটু আগে আপনি যেটা বললেন এআই এর মাধ্যমে এখন অনেক কিছু আপনারা জানেন যে VO3 টাইপের কিছু টেকনোলজি এসছে, যেগুলি দিয়ে অলমোস্ট কাইন্ড অফ মানে একেবারে সাধারণভাবে কিছু ভিডিও করা, অলমোস্ট সিমিলার টাইপের ভিডিও কিন্তু আমরা দেখছি। হয়তো আমাদের মতো যারা আমরা একটু ওয়াকিবহাল তারা হয়তো বুঝতে পারছি যে এটা আসলে এআই দিয়ে তৈরি বা এটা নর্মাল।
বাট অনেক ক্ষেত্রেই কিন্তু আমাদের অনেকেই যারা একটু হয়তো বয়স্ক বা হয়তো ইন্টারনেট অভাবে ব্যবহার করে না, তারা যখন এরকম একটা জিনিস তারা দেখবে, তারা কিন্তু অনেক ক্ষেত্রে এগুলো বিশ্বাস করবে। এবং এই টেকনোলজিগুলো এত দ্রুত অ্যাডভান্স হচ্ছে যে আরও বেশি এটা ডিফিকাল্ট হবে। তো উন্নত বিশ্বে আপনি যেটা বললেন যে এখানে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনগুলো থাকে এবং সেটা কন্টিনিউয়াসলি অ্যালার্ট দেয়, তো আমাদের দেশে ওরকম এখনো তৈরি হয়নি। কিছু কিছু জিনিস তৈরি হয়েছে, যেমন সিএ ফ্যাক্ট চেকস, যেটা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এসেছে। আবার আমাদের এখানে দু একটা প্রাইভেট ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশনও আছে, কিন্তু সেটা কিন্তু এনাফ না। এগুলি কিন্তু আরও অনেক বেশি বাংলাদেশে ফ্যাক্ট চেকিং অর্গানাইজেশন থাকা দরকার, যাতে যখনই এই টাইপের কোনো ফেক নিউজ হয় সোশ্যাল মিডিয়াতে ছড়াতে শুরু করে, তখনই যাতে তারা সাধারণ মানুষদেরকে আসলে অ্যাভয়েড করতে পারে। বাট আমি মনে করি আসলে মানে এর সলিউশন খুব ইজি সলিউশন নেই। আমাদের আসলে যারা সাধারণ ব্যবহারকারী, ইন্টারনেট ব্যবহারকারী বা নিউজ কনজিউম করি, তাদেরকে একটু আসলে সচেতন হতে হবে। এবং একটা বিষয় মানে প্রায় আমরা আমাদের অতিথিদের কাছ থেকে শুনি, এবং বোধ করে আপনিও একমত হবেন যে এআই এর বিরুদ্ধে যুদ্ধটা এআই দিয়েই করতে হবে, অপতথ্যের বিপরীতে যুদ্ধটা তথ্য দিয়ে করতে হবে, যতটা পারা যায় প্রচার করতে হবে। মুশকিল হচ্ছে আমরা বিপদে পড়ছি, গণমাধ্যম প্রত্যেকটা প্রতিষ্ঠানের একাধিক ফেক অ্যাকাউন্ট তৈরি হচ্ছে, ফটোকার্ডগুলো নকল হচ্ছে। এটা কতটা আসলে টেনশনের? অফকোর্স টেনশনের তো বটেই, কারণ কোনটা যে আসলে রাইট ভেরিফাইড ফেসবুক পেজ আর কোনটা যে কারো নামে ফেসবুক পেজ হচ্ছে না, সেটা আসলে বলা খুবই মুশকিল। এটা আসলে মানে যারা একটু আমরা অ্যাডভান্স ইউজার তারা বুঝতে পারি, বাট যারা সাধারণ ইউজার তাদের জন্য বোঝাটা খুবই ডিফিকাল্ট। তো এইখানে আসলে আমার কাছে মনে হয় যে আমাদের মেইন স্ট্রিম মিডিয়ারও একটা বড় ভূমিকা আছে, কারণ অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে গত কয়েক বছরে মেইন স্ট্রিম মিডিয়ার উপরে মানুষজনের ট্রাস্ট এত কমে গেছে যে মানুষ বাধ্য হয়ে এই টাইপের সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভর করে। তো বাট আমরা জানি যে জুলাই অভ্যুত্থানের পরে মিডিয়া এখন অনেক বেশি স্বাধীন। তারা যদি এই স্বাধীনতাটাকে ব্যবহার করে তাদের নিজস্ব ক্রেডিবিলিটি যদি আরও বাড়াতে পারে, যে তাহলে লোকজনের তাদের উপরে একটা আস্থা তৈরি হবে। তখন মানুষজন আসলে সেই মিডিয়াগুলোর উপরেই বিশ্বাস করবে যেগুলো রেপুটেড। তখন দেখা যাবে যে এই ফেক নিউজের কনজামশনটা অটোমেটিক্যালি কমে যাবে। আর একটা বিষয় একটু বলবেন, মানে আমরা তো এখন কিছুটা হলেও আশাবাদী হচ্ছি যে মানুষ আসলে গুজবগুলো দেখতে দেখতে আর ফ্যাক্ট চেকগুলো পেতে পেতে কিছুটা হলেও সচেতন হচ্ছেন, যে তারা বুঝতে পাচ্ছেন যে কোনটা আসলে অপতথ্য বা কোনটা আসলে তথ্য। অন্তত কিছুটা হলেও তারা সন্দেহটা করতে পারছেন। মানে এখন প্রয়োজন ডিজিটাল লিটারেসি, সেই জায়গাটা আসলে কিভাবে করণীয়? পাশাপাশি একটু বলবেন ছোট করে যে গুগল কিংবা এরকম বড় বড় টেক জায়ান্ট যেগুলো আছে, ফেসবুক, ইউটিউব, তাদের সঙ্গে যোগাযোগটা আমরা কীভাবে বাড়াতে পারি? এখানে একটা প্র্যাকটিক্যাল চ্যালেঞ্জ আছে। আপনি একটু যেটা বললেন যে গুগল বা ফেসবুক বা ইউটিউবের মতো প্ল্যাটফর্মগুলো, তাদের কিন্তু বাংলাদেশে এখনও কোনো অফিসিয়াল কোনো প্রেজেন্স নাই। আমাদের এখানে কোটি কোটি গ্রাহক তাদের আছে, কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন লিগাল কারণে কিন্তু তারা বাংলাদেশে এখনও নিজেদের অফিস তৈরি করেনি বা লিগাল এন্টিটি তৈরি করেনি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে কিন্তু সবারই আসলে লিগাল এন্টিটি আছে। তো এটা একটা বড় কারণ হচ্ছে যে তারা কিন্তু লিগাল প্রোটেকশন চায়। তো আমার কাছে মনে হয় যে সময় এসেছে সরকারের পক্ষ থেকে এই টেক জায়ান্টগুলোর সাথে কথা বলা, তাদের যেই কনসার্নগুলোর জন্য তারা বাংলাদেশে অফিস এখনও করেনি, সেটাকে যদি আমরা দূর করতে পারি, তাহলে কিন্তু ওরাও বাংলাদেশে অফিস করবে। এবং যখন একটা অফিস হবে তখন কিন্তু এই এঙ্গেজমেন্টটা আরও ফর্মাল হতে হবে। এখন সে কোনো সরকার যদি বলে যে ফেসবুকে এরকম একটা ভুয়া জিনিস আছে, তাদেরকে সরাতে বলে, তারা কিন্তু আসলে লিগালি সরাতে বাধ্য না। কিন্তু যখন তাদের অফিস বাংলাদেশে হবে তখন কিন্তু তারা এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য। তো সেই জন্য তাদেরকে আমাদের আসলে তাদের যে কনসার্নগুলো আছে সেগুলোকে দূর করে তাদেরকে যে করেই হোক আমাদের এখানে লিগাল এন্টিটি বা রেজিস্ট্রেশন তাদেরকে এখানে করাতে হবে, সেটা একটা ব্যাপার। আর আপনি বলছেন যে ডিজিটাল লিটারেসি, এইটা আসলে আমাদের কন্টিনিউয়াসলি করতে লাগবে, এবং এইটা আসলে শুধুমাত্র একা সরকারের পক্ষে সম্ভব না। এক্ষেত্রে আসলে সবারই আমাদের ভূমিকা নিতে হবে। আমরা যারা এন্টারপ্রেনার আছি তাদের যেরকম ভূমিকা আছে, রাজনৈতিক দলগুলোর আসলে ভূমিকা আছে, যেটা একটু আগে যেটা বললাম, মিডিয়ারও একটা ভূমিকা আছে। আসলে এটা একটা সোশ্যাল একটা পার্সপেক্টিভ থেকে আমাদের দেখতে হবে। এবং এটা এই যে এই পরামর্শগুলো দিলেন, এটা নিশ্চিতভাবে খুবই কার্যকরী পরামর্শ। এর বাইরেও কিন্তু একটা অদ্ভুত একটা ব্যাপার আছে, মানে অনেকেই কিন্তু জানেন এটা রিউমার, কিন্তু স্যাটায়ার করে সেটা ছড়িয়ে দেন। স্যাটায়ার করে ছড়াচ্ছেন তিনি বুঝতে পারছেন, কিন্তু এটা যে ছড়িয়ে ফেলছেন সেটা যে শেয়ার হচ্ছে অনেকেই কিন্তু সেটা বোঝেন না। তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন সেটা জেনে আলাপটা শেষ করবো। জি, আসলে এই ক্ষেত্রে যেটা
বললাম যে আমাদের সকলেরই দায়িত্বশীল হতে হবে। আমরা কিন্তু আসলে ফ্র্যাঙ্কলি দেখি যে অনেক ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো প্রতিপক্ষকে একটু ঘায়েল করার জন্য অনেক ধরনের জিনিস তারা সোশ্যাল মিডিয়াতে তারা নিজেরা না ছড়ালেও তারা অনেককেই হয়তো এটা করতে উৎসাহ দেয়। তো আমি মনে করি যে আসলে রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে আজকে হয়তো তারা অন্যের বিরুদ্ধে এটা করছে, তাদেরকেও আসলে টার্গেট করে একইভাবে তাদেরকে বিপদে ফেলার চেষ্টা করা হবে। তো আমার কাছে মনে হয় যে আমাদের আস্তে আস্তে একটু ম্যাচিউরড হতে হবে, সকলকেই আসলে দায়িত্বশীলতার একটা জায়গায় আসতে হবে। তাহলে আস্তে আস্তে আমরা এই প্রবলেমটা থেকে হয়তো কিছুটা হলেও রেহাই পাবো। আপনাকে অনেক ধন্যবাদ, আমাদেরকে সময়টা দিয়েছেন এবং এখনো অনেকগুলো পয়েন্ট আসলে রয়ে গেল। এই স্বল্প সময়ের মধ্যে আমরা হয়তো সেটা আজকে কভার করতে পারলাম না, কিন্তু সামনে কোনো একজন আশা করে আপনাকে পাবো এবং সেগুলো নিয়ে আলাপ করার সুযোগ আমাদের হবে। ধন্যবাদ আমাদেরকে সময়টা দেওয়ার জন্য।